ভিক্টোরিয়ান, তারপরে ভিক্টোরিয়ান আপনার নুরানি। আর ক্রিকেট কে দিয়েছিল টাকা স্যার? ক্রিকেট খুলে যেন টাকা কে কাকে দিয়েছিল ক্রিকেট? আর ভিক্টোরিয়ানে মানে ক্রিকে সরাসরি টাকা দিয়েছিল। কত টাকা আপনার মনে আছে? একটা জিনিস আপনারা আমার কাছে জানেন, আমি অত বানিয়ে বলি যারা যেটুকু জানবো স্যার। আচ্ছা স্যার, ওই যে আপনার বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণের ক্ষেত্রে পিএসসি বলে একটা টার্মিনোলজি আছে, এটা কি স্যার? পিএসসি প্রোডাকশন শেয়ারিং যে কন্ট্রাক্টস, এটি সম্বন্ধে আপনি কি জানেন? এখানে স্যার বিভিন্ন সময় বিভিন্ন আপনার মাল বন্ড তৈরি হচ্ছিল। সরি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আমি বুঝতে আমার না স্যার, বোঝাবুঝি কিছু না স্যার। পিএসসি আওতায় যেমন স্যার এই যে কিছু আপনাদের সময় পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছিল স্যার, জানা স্যার? যেমন ময়মনসিংহের সভ্যগঞ্জে আর কোথায় কোথায় যেন হয়েছিল। এই ক্ষেত্রে একটা নাকি মানি ট্রানজাকশন হয়েছে স্যার লিগাল। এটা সম্বন্ধে আমাদের প্রথম তো মন্ত্রী ছিল যারা হ্যাঁ, ওই তো ওই থাকলেন না না থাকার কারণ কে ভাবতেছিল? নেত্রী কেন ভাবতে পারেন স্যার? কত রফিকুল ইসলাম যশোরে বাড়ি ওনাকে বাদ দেবেন। উনি একজন ডেডিকেটেড, তারপরে একজন রিটায়ার্ড জেনারেল রাজ্যের প্রজ্ঞা মেধা। মানে উনি কি এটা পিছনে কি কারণ থাকতে পারে? স্যার আমি দেখছিলাম যে একটা বিষয় যে সে গেলাম রফিককে গেলা বসার না, যখন নুরুদ্দিন খান ছিলেন তখন কি আপনার পাওয়ার সেক্টর কি ভালোভাবে রান করতে পারছে না ওয়াটার কান্ট্রি? তারপরে তো তার চেয়ে ভালো চলছে, আমি কোনো দৃষ্টান্ত বরঞ্চ আরো খারাপ চলছে নাকি? না ভালোই চলছে রফিককে আনার পরে? ভালো মানে যেমন চলছিল তারপরে খুব একটা ইম্প্রুভমেন্ট হয়েছে বলতে আমার জানা। এটার কারণ এমন হতে পারে স্যার যে অনেকে আমরা শুনেছি যে জেনারেল সাহেব টাকা পয়সার প্রতি অত মোহ ছিল না, যে বিভিন্ন ডিল করার সময় যে সে খেলাল এই গম চাচ্ছিল নাকে নিয়ে আবার তো ম্যানিপুলেট করতে পারবো না, পয়সা কারাপশন করতে পারবো না। এটা নুরুদ্দিন সাহেবকে দিয়ে সম্ভব। এই জন্য আমাদের রফিক সাহেবকে দিয়ে বসে দিই, তাইলে হয়তো উনি আমাদের কাজ করবেন। উনি কে স্যার? উনি তো ভালো শিক্ষক, বাংলা শিক্ষক। না মানুষ ভালো, কিন্তু স্পাইনলেস। তা বুঝছি স্যার। এখানে কি স্যার কারণটা কি? শেখ হাসিনা তো এমনি সরাবে, শেখ হাসিনার তো প্রোৎসাহিত একেবারে কম আছে, সে ওনাকে সরিয়ে দিয়ে চক্র মতো কোন চক্র স্যার বলবেন কি? আছে এখানে আর বিদ্যুতের সাথে ফারুক হ্যাঁ স্যার, দুজনকে আমি নিয়ে এই চক্করে সরাই দিল দিয়ে রবিকার ছেলে ছিল নাকি স্যার? শেখ ছেলে শেখ ছেলে তো
দুই একটা টাকা যেমন শিল্পগঞ্জের এখানে না আমি বলতে চাচ্ছি যে শেখ সেলিম কি এই চক্রের মধ্যে ছিল? সেখানে চক্রের মধ্যে কিছুটা আছে। মানে শেখ হেলাল এবং কর্নেল ফারুকের হচ্ছে মানে প্রাইম রোল ছিল, আর তারও কিছুটা হলেও মানে পার্সিয়াল থাকলেও সেখানে সেলিমের ছিল মনে হয়। ছিল যে রাশিয়ান কোম্পানির সাথে যে চুক্তি করা, এটার সাথে তো শেষ সেলিমের একটা ইয়ে আছে। জি একটা জিনিস। রাশিয়ান কোথায়? এটা কি সিদ্ধি হবে স্যার? জি জি সিদ্ধির শুনেছি। কত পার্সেন্ট ছিল স্যার? ওখানে তো 2 কোটি না 2.5 কোটির মতো পাইছে। এই টাকা কি ও একাই পেয়েছে না নেত্রীকে দিয়েছে? আমি শুনছিলাম যে নেত্রীকে অফার করছিল অর্ধেক, নেত্রী বলছে যে না ওটা রেহানাকে দিল। মানে 2.5 কোটি টাকা লাগবে? জি আমরা তো শুনছি স্যার 5 কোটি টাকা পেয়েছিল, 5 কোটি মধ্যে 2.5 কোটি শেখ সেলিম নিজেই নিয়েছে, আর 2.5 কোটি টাকা শেখ হাসিনাকে দিয়েছে। নাকি রেহানাকে দিতে বলছে। তার মানে 5 কোটি টাকাই পেয়েছিল, তাই তো স্যার? সেটাই হচ্ছে 2% 5 কোটি টাকার মধ্যে আসে। সেই বাস 2% হলে তাই তাই তো আর আর শম্ভুগঞ্জে যে হলো স্যার, ময়মনসিংহ শম্ভুগঞ্জে একটা ব্রিজ হলো, এই ব্রিজ আছে পাওয়ার পয়েন্ট হলো স্যার, পাওয়ার প্লান্ট। এখানে স্যার কত টাকা কে ইনভলভ কাজ ছিল স্যার? আমি এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে বিদ্যুতের টোটাল ব্যাপারটাই স্যার যে দুজনের কথা বললাম তারা বেশি তা এরা কি পার্সেন্ট শেখ হাসিনাকে দিত? পার্সেন্টেজ শেখ হাসিনাকে না দিলে উনি তো নিশ্চয়ই নতুন হিসাব বাদ গেল, আবার নতুন একজন লোক বা বসলো, নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এসছে। না স্যার, জি আমি বলতে চাচ্ছি যে এই যে স্যার এই যে জিনিসগুলো রফিকুল ইসলাম কি কেমন ইনভলভমেন্ট ছিল এই করপশনের সাথে? আপনি তো এক্সপ্লেইন রফিকুল ইসলাম লোকটা খারাপ না। পয়সার প্রতি কি মোহ ছিল? এমনি বোধহয় ও একটা পুতুলের মতো বসেছে তাকে ব্যবহার করেছে। আমার ধারণা। তার পয়সা টয়সা কি সে নেয়নি, তাই তো স্যার? হয়তো সামান্য কিছু নিয়েছে। কারণ সবকে কারণ চেঞ্জ করার পিছনে একটা অসৎ উদ্দেশ্য ছিল। জি একটা অসৎ মানে ওতে উপার্জনের একটা পথ খোলার জন্য ওনাকে চেঞ্জ করা হচ্ছিল, এরকম মনে করেন কি আপনি? এরকম মনে করার কারণ আছে। সে তো রান করছিল ভালো, তাই না স্যার? জি আমি নতুন সাহেবকে অসম্ভব রেসপেক্ট। বয়সও তো আপনার সিনিয়র। আমার সিনিয়রের জন্য না, উনি আমাকে খুব স্নেহ করতেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি ওনার দুঃখ কষ্টের কথা অনেক সময় বলতেন। যেমন স্যার কি বলতো? ওই যে যেমন বিদ্যুৎ করে দেখেন আমি তো বালুর চালাচ্ছি না, কেন আমাকে বাদ এটা উনি আমাকে বলছেন। পরে বাড়ি থেকে তো পদত্যাগ করলো না স্যার লাস্টের সময়? না পরে উনি বলছেন উনি রাজনীতি করবেন। এখন কেমন হচ্ছে? এবারও আমি এবার যে ইলেকশন হলো স্যার আমার যেহেতু ভালো সম্পর্ক ছিল, আমি টেলিফোন করছিলাম। নমিনেশন নেওয়ার জন্য? জি তো কি বলছেন? উনি আমাকে বলছে কাদের সাহেব আপনারা করেন, আমি এগুলা করবো, পাওয়ার পলিটিক্স করবো না। আমি দিস ইজ মাই ফাউন্ডেশন, আমি আচ্ছা স্যার আরেকটা জিনিস, পেট্রো বাংলা টাইমে যে সমস্ত নাইকো শেল এসব আনার ক্ষেত্রে এদেরকে আপনার বিভিন্ন কন্ট্রাক্ট পাই দেওয়ার জন্য বিশাল অঙ্কের একটা ডিল হয়েছে, জানেন স্যার? এগুলো কিছুটা ডক্টর আলমগীরও জড়িত আছে। ডক্টর মহিদিন কালাম, সে তো স্যার প্ল্যানিং মিনিস্ট্রি দিচ্ছে, সে এখানে মিষ্টি হলো এসব ব্যাপারে ওই নাক গলা দিচ্ছে। সে এখানে কার সাথে এখানে কেমন পরিমাণ সে স্যার আর্ন করেছে? প্ল্যানিং মিনিস্টার হিসেবে তার তো একটা ইয়ে ছিল, আর তার এই সমস্ত কোম্পানির সাথে ব্যুরোক্রেট, সে তো বিউরোক্রেট ছিল এক সময়, সেই সময় তার একটা মানে অ্যাক্সেস ছিল। স্যার, এবং আমার মনে হয় এবং আমি ওটা তখন শুনেছি যে এসব ব্যাপারগুলোতে উনি না করে। এখানে সে কি টাকা পয়সা পেয়েছে? আমার তো মনে হয় এই টাকা কাকে দিয়েছে স্যার?
উনি কি নিজেই খেয়ে ফেললেন না আরো কাউকে খেতে দিয়েছেন? না আরো তো যাবে তো, এটা তো এই সমস্ত বড় বড় ডিল এটা তো প্রাইম মিনিস্টার অফিসে যাবে। প্রাইম মিনিস্টার অফিসে কে কি খেয়েছে স্যার মনে হয়? প্রাইম মিনিস্টার অফিসে এইসব ব্যাপার তো প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ। প্রধানমন্ত্রী নিজেই এটা জানতেন? প্রধানমন্ত্রী না জানার কোনো বিষয় ছিল না। উনি কি খেয়েছিলেন স্যার প্রধানমন্ত্রী আর কে কি? আমি তো মনে করি প্রধানমন্ত্রী সামাদ কে এম এ সামাদটা কি ছিল যেন? ডাক্তার ডক্টর 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 সামাদ, তারপর মালিক, এদের কি ছিল? ও যে মালিক, ঠিক আপনি রাখি এই যে হোমিওপ্যাথি ডাক্তার। ভুলে গেছেন। উনি কি ডাক্তার না ডক্টর? ডাক্তার উনি হচ্ছেন ডাক্তার, উনি হোমিওপ্যাথি। স্যার এরাও কি টাকা পয়সা খেয়েছে স্যার এই ক্ষেত্রে? না এরা এসব ছিল না, এরা এসব এই কমিশনের মধ্যে ছিল। সামাদ তো ছিল। আমার তো ঠাকুর সাহেব প্রিন্সিপাল সেক্রেটারি। তাহলে কি এই টাকা কি সুদা সদনে যাচ্ছে না একের অফিসেই দেওয়া হতো? না তখন তো সুদর্শন ছিল, তখন ছিল গণভবন অফিস। নাকি তো সুদর্শন থাকতো। তার গণভাবে থাকতেন তখন জি। যেতেন। আচ্ছা স্যার, আপনার একটা জিনিস, এই যে নেত্রীকে বিভিন্ন ডিগ্রি দেওয়া হলো, এটা আমি বললাম না বিভিন্ন সময় কি সমস্ত ডিগ্রি দেওয়া হলো, এই ডিগ্রি দেওয়ার ব্যাপারে একটু বলবেন স্যার, যা ইন্ডিয়ায় ডিগ্রি টিগ্রি এসব বিষয়গুলো আমাদের পালিত আলোচনা হতো। কে কে ডিল করতেছে? এগুলো দরকারটা কি? না স্যার, এটা তো বললাম স্যার, মানে স্যার ইন্ডিয়ার থেকে ডিগ্রি দেশে এই সমাজ সাহেব এই উদ্যোগগুলো কোন সামাদ? ডক্টর এসে সামাদ ও উনি এখন কোথায়? ঢাকা আছে। উনি কি সচিব ছিলেন নাকি? CSP ও আচ্ছা। CS না, কি ছিল স্যার উনি? উনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন না। না উনি বিসিএস CSP অফিসার না, মানে পাকিস্তানের সিএসপি অফিসার ছিলেন? যে পাকিস্তান ছিল। ও সিএসপি। জি। উনি কি এসব ম্যানেজ করতেন? এই বাইরের এই কন্ট্রাক্ট এটাও চুক্তি এগুলোর ব্যাপারে ওনার একটা দিয়েছিল। না স্যার, না ওনার একা ছিল না মনে হয়। আপনার দলে তো আপনি একজন আমলাকে এভাবে স্যার দূষিত হবে না স্যার। না ওই যে ওনার না, একটা ভাগ ছিল বলি না স্যার, মানে একটা তিনটা সেক্টরে ভাগ ছিল স্যার। একটা হচ্ছে স্যার আপনার ইন্ডিয়ার একটা মাদার তেরেসা দেশকোত্তম, তারপরে বেলজিয়ামের একটা ডিগ্রি, আমেরিকাতে নিল। ইউএসএ একটা ডিগ্রি, এই তিনটা, মানে এই তিন দেশের 3 ডিগ্রি পিছনে কার কার ভূমিকা ছিল স্যার? এইসব তো আমরাই ডিল করতে। না স্যার, আপনার দলের মধ্যেও করতে হবে। আমার দলের ভিতরে আপনার ওই যে ডক্টর ডক্টর হাসান আছে, হাসান মাহমুদ, ওনার পরিবেশ সম্পাদক এটা হাসান মাহমুদ। নাতি রেড, ও ব্রাসেলসে দিলে ওখানকার ওটা তার একটা হাত আছে। ব্রাজিলে ওরা এত ভালো হাত থাকার কারণ কি স্যার? সে প্রফেসর জিয়া না, ওরা ওখানে ছিল দীর্ঘদিন। কে হাসান মাহমুদ? হাসান মাহমুদ প্রফেসর জিয়া ব্রাসেলস ইউনিভার্সিটির প্রফেসর, তাই এখন প্রফেসর স্যার? এখনো আছে। প্রফেসর জিয়াটা কোথায় এখন স্যার? জিয়া ওখানে। ব্রাজিলে থাকেন? জি। আর এতে স্যার কি করে নিশ্চয়ই স্যার এটা এমনি হয়নি, কারণ আপনি যাই বলেন না কেন স্যার, বিদেশের যারা দেশের কথা বলেন, ওরা বলে ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু ওরাও কিন্তু খুব করাপ্টেড, আপনি জানেন না বিদেশে যারা, অনেকেই আছে। ওরা কিন্তু স্যার গণতন্ত্রের বলে ঠিকই, কিন্তু একটা জিনিস সাইন করতে গেলে পয়সা খায়। যা আপনারা বা বাংলাদেশের লোক কিন্তু একটা সাইন করতে গেলে স্যার কিন্তু পয়সা খায়। কথা বলছেন স্যার, আমি কি বলতে চাইছি? জি। কিন্তু নিশ্চয়ই স্যার এর পিছনে একটা বিশাল অ্যামাউন্ট এখানে এক্সপেন্ড করা হয়েছে। এই অ্যামাউন্টটা কত হবে স্যার এই গ্রাসরুটের ক্ষেত্রে? কে এটা যোগান দিল, কে এটা ইয়ে করলো? আমি ওয়ার্ড সংক্রান্ত সব ব্যাপারে আমি বলবো, যেখানে যেখানে অ্যামাউন্টের ব্যাপার আছে সেটা ডক্টর সামাদি জানে। ডক্টর এস সামাদ, ওনার বাড়ির ঠিকানা কোথায় স্যার? আমি ঠিকানাটা ঠিক জানি না, আপনি খুঁজতে দেখি। এস সামাদকে জিজ্ঞেস করে পাওয়া যাবে, তাই তো স্যার? আমার বিশ্বাস। আচ্ছা স্যার, আপনি একটু ডক্টর হাসানকেও জিজ্ঞেস করতে। ডক্টর হাসানকেও জিজ্ঞেস করে পাবে স্যার। এই দুজনকে জিজ্ঞেস আচ্ছা, করতে। ইন্ডিয়ার যেটা স্যার মাদার তেরেসা নিয়ে অনেক আপনার ডিসপিউট হলো, ওরা মাদার তেরেসা এটা নাকি এটা তাও মানে ওদের সাথে সরকারি বিপদ বোধ করে লাস্টে, জানেন তো স্যার? ও যে কেলকাটার একটা লোক সুবিধা নেই, কি স্যার? কি যেন অশোক না কি যেন। এটা অ্যারেস্ট করে দিয়েছিল।
ও না, ও নিজেই মাদার তেরেসার একটা ভুয়া সংগঠন করছে। না আমি কি আরেকটা শোনা যায় যে স্যার আপনি কালকে রাত্রে না, মাদার তেরেসার মূল সংগঠন যেটা, স্যার সেই মূল সংগঠন থেকে তারা বলে দিচ্ছে যে মাদার তেরেসা নিজেরই ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা, যে তার নামে যেন কোনো পুরস্কার অ্যাওয়ার্ড এগুলো প্রবর্তন না করা আফটার হার্ডে। কিন্তু এটা এটা এই জন্য ওনার যে রিয়েলি ওনার নামে যে সংসদ ছিল ওখানে তারা কিন্তু বলছে যে আমাদের এ ধরনের কোনো অ্যাওয়ার্ড দেওয়ার সিস্টেম নাই, এটা কেউ দিলে তার নিজের উদ্যোগে দিচ্ছে। এই লোকটা নাকি এসব করে, ও ওখানে বিধানসভা ইলেকশনও করছে, দিয়ে একবার পাস করছে কখনো? না টিকিট খেয়েছে। কোন পার্টি থেকে করেছে election? বিধানসভা ইলেকশন করছে ওগুলো ইয়ে থেকে, সিপিএম থেকে না, রং ব্লক না কোন ব্লক থেকে করছে। আচ্ছা স্যার, এই যে আমার দেশপ্রথম একটা উপাধি দেশিকোত্তমটা দিচ্ছে ও শান্তিনিকেতন। এটা অ্যারেঞ্জ করেছে এটা আসলে ইন্দোর কুমার ওই ইন্দরপুর গুলজার। জি, গুজরাল তখন ওখানকার ইয়ে ছিল। গুলজারের সাথে শেখ হাসিনার এত রিলেশন। আমি আপনাকে একটা কথা বলি, একটা ইনফরমেশন, স্যার আপনি এইসব সব অ্যাওয়ার্ড সংক্রান্ত ব্যাপারটা স্যার সব আপনি ডক্টর আমাদের কাছে দিয়ে দিন। আর আমেরিকা ডিগ্রিটাও কি ওই একই হবে স্যার? আমি 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 শিওর যে উনি দেন। আপনার কি মনে হয় স্যার যে এইসব ডিগ্রি নেওয়ার পিছনে? আমি তো আপনাকে বলেছি শুরুতেই স্যার যে এগুলো কি তো না স্যার এগুলা খালদা দিয়ে নেয় নাই, তার কি হয়েছে? নেত্রীকে বেশি উৎসাহী ছিলেন এসব ডিগ্রি নেওয়ার জন্য? উনি উৎসাহিত, উৎসাহী ছিলেন। উৎসাহিত। না এই জন্য স্যার টাকা পয়সার কি ডিল হয়নি আপনি মনে করেন? না, আমি এই বিষয়ে আমি জানি না। হলে এটা সমাজ সেবা না। উনি উৎসাহী ছিলেন, জানি। আচ্ছা স্যার, যখন আপনারা পাওয়ারে ছিলেন 1996 থেকে 2001, এই সময় ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড কারা কারা হয়েছে বলেন তো? শেখ হাসিনার আত্মীয়স্বজন আগে এত অবস্থা ভালো ছিল, হঠাৎ করে তারা বিশাল অবস্থার একটা ম্যাসিভ চেঞ্জ। যেমন হেলাল অনেক বড় লোক হচ্ছে, শেখ হেলাল, আবুল হাসান আব্দুল্লাহ, না একটা নাম শুনি প্রথমে স্যার, হাফিজার হাফিজুর রহমান টুকু। টোকান চাচা নাকি, এইটা কে স্যার? এটা হলো ওই বঙ্গবন্ধু মিউজিয়াম আছে, হ্যাঁ স্যার, মিউজিয়াম আছে, বঙ্গবন্ধু মিউজিয়ামে। জানা আছে। এই বঙ্গবন্ধু মিউজিয়াম মানে ধানমন্ডিতে? জি, ওই যে বঙ্গবন্ধুর বাড়ি এর হ্যাঁ ওই 32 যেটা এখন সরকার। যিনি মারা গেল, হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মিউজিয়াম হ্যাঁ আমি দেখেছি স্যার, সুন্দর করেছে স্যার, একবারে দেখে সামনে স্যার। তার এক পাশে ওই মিউজিয়ামের সামনে যে রবীন্দ্র সরণি, রবীন্দ্র সরোবর, জিয়া ওই পাশে দেখি। তাই না স্যার? একটু এগিয়ে। না আমি স্যার এটা একটা আমরা জানতে চাচ্ছি যে স্যার, যে এই হাফিজুর রহমান যে প্রথম চাচা, এটা কি শেখ হাসিনার কেমন চাচা? তাদের বাড়িতেই তো বাড়ি, একই বাড়ি। আসলে কি তার নাম তো শেখ নেই, শেখ শেখ হাফিজ হাফিজ। বাড়ি সবই শেখ। হাফিজার না হাফিজুর? হাফিজুর রহমান ইনি কিভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিট করবেন? উনি শিপিং লাইনে খুব আগে গেছেন। মানে শিপিং লাইনে এত সুযোগ পেলেন কি হবে? রাষ্ট্রীয় ক্ষমতা তাই কি শেখ হাসিনা ব্যাক করেছিলেন? অবশ্যই। আর শেখ সেলিম কিভাবে এত সুবিধা করবেন স্যার? শেখ সেলিমের তো উনিও শিপিং লাইন ছিল, সেটা খারিজ করছে, ওনার তো বাংলা বাণিজ্য বন্ধ হয়ে গেল। আর প্রথম যদি মিনিস্টার ছিল স্যার তখন উনি ব্যবসায় করছেন। এই শিপিং বিজনেস স্যার কি বিজনেস? তখন যাত্রী ব্যাপারে ওনার তখন কষ্ট ছিল। কি কষ্ট? কষ্ট হয়েছে সেরকম হয়েছে, তার প্রথমে মিনিস্টার কথা হয়েছে না আপনি বলছেন যে সেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়েছে, না, ফাইন্যান্সিয়াল বেনিফিট হয়েছে। তো শিপিং বিজনেস অ্যাক্টিভ করছে। করছে, সে করছে, কোম্পান করছে। শিপিং বিজনেসে তারা বিশাল ডমিনেট করেছে সবাই। জি, ধন্যবাদ। আর হেলালের কি কিরকম? হেলাল
অনেক ব্যবসায়ী যে বিভিন্ন এই যে কমিশন ব্যবসা, যেমন স্যার এই যেমন বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারটাতে হেলাল ডমিনেট। আর কোন কোন স্যার ঠিক আছে সে দুর্যোগ ব্যবস্থাপনা মিনিস্টারের সাথে, মিনিস্টারই তার নিজস্ব রিক্রুট তালুকদার আব্দুল খালেক, এখান থেকে সে কি সেখানেও মাধ্যমে অনেক টাকা পয়সা কামাইছে আমাদের খালেক নাকি না, খালেক তো টাকা পয়সা কত কামাতে পারবে। কি আওয়ামী অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা নাম হচ্ছে তালুকদার আব্দুল খালেক। দুর্যোগ ব্যবস্থাপনা খুলনাবাড়ি। খুলনাবাড়ি। আর স্যার এরা নিচের দিকে এগুলো যে বাহাউদ্দিন নাসিম তোমার কি এসেছে ওটা আত্মীয় না আপনি পিএস না পিএস এই বাহাদুর আছে শেখ হাসিনা কেমন আত্মীয় ওনার বোধ বঙ্গবন্ধু ফুফাতো ভাই ছেলে বাড়ি কোথায় স্যার মাদারীপুর? উৎসব করবে, ওদের বাড়ি মাদারি। এই কিভাবে স্যার বেনিফিট হয়েছে এ তো এপিএস থাকলে তো সব জায়গায় টেলিফোন করে ওটা সেটা করার সুযোগ ছিল। ওদের কাজ দাও, ওদের কাজ দাও। মানে স্পেসিফিক কোথায় কোথায় সে গণভবনের টেলিফোন ইউজ করার সুযোগ ছিল না, তা তো থাকবে স্যার মানে তো কাজে সে ওটা ব্যবহার করতো। করে চাঁদাবাজি কোথায় না করতো সেটা বল, যেখানে সুযোগ ছিল সেখানে। তারপরে স্যার আটটা দৃষ্টি কালকে রাত্রে বলেছেন স্যার হাসান আব্দুল্লাহ যে আবুল হাসান আব্দুল্লাহ তো না, সে তো আত্মীয় জানে কিন্তু উনি কি এত পয়সা টয়সা হানি করেছেন উনি তো তখন চিপুর ছিলেন, চিপুর থাকার সুবাদে ওনার তো একটা ইনফ্লুয়েন্স ছিল। বিশেষ করে বরিশালে ওনার শালার মাধ্যমে ওনার শালাটা কি? কন্ট্রাক্টারি কমিশন, ওনার শালাটাকে স্যার ওনার একটা শালার নামটা আমি জানি না, ওনার একটা শালা ওর খুব বদনাম, নামটা ভুলে গেছি। কন্ট্রাক্ট বিজনেস করতো কন্ট্রাক্টারি করতো, বিভিন্ন অফিসে কমিশন দিত। স্যার কন্ট্রাক্টে তো বিভিন্ন ভাগ আছে স্যার রোডস অ্যান্ড হাইওয়ে আছে পিডিবি আছে কোন সেক্টরটা কোনো সেক্টর পাবে না। সব জায়গায় বরিশালের সব জায়গায় নিতে হবে। এখানে একটা বিশাল পরিমাণ টাকা সে টাকা নিয়েছে ওনার চেয়ে ওনার ওয়াইফ আবার বেশি আগে। মানে শেখ হাসিনার বোন যেটা না না, ওই হাসান স্যার আচ্ছা ভাই এরাই তো ডুবে যায়। শেখ রেহানার কি স্যার শুনি আমরা কিন্তু আমার কাছে কথা জানি না স্যার না, রেহানা এখানে কোনো কিছুর সাথে এভাবে সরাসরি ইনভলভ ছিল। রেহানা তো দরকার নেই, সেখানে তা কোনো না, সেটা- উনি যদি পয়সা করে ইনকাম করে, রেহানার দরকার নেই। তা শেখ রেহানাও টাকা পয়সা স্যার লোক ছিল টাকা পয়সা কে কার না লোক থাকবে, তারা তার টাকা পয়সা দরকার হলে তো না ছিল। আমাদের তো স্যার আমি আমাকে অত বিশ্বাস করবেন না, আমি জানি না আমার সব লাইফ হিস্ট্রি আমি আমার ওপর নেই। আচ্ছা স্যার তাহলে ক্ষমতার সময় তো ব্যবসা হলে করতাম, একটা ব্যাংকের ডাইরেক্টর তাও তো এতটুকু ব্যাংক ব্যাংকের ডাইরেক্টরে কি খুব অন্তত একটা ব্যাংকের ডাইরেক্টর হলে তো পার্মানেন্ট ইনকামের একটা সুযোগ। কত টাকা ডাইরেক্টরের স্যার মাসে তার কত টাকা আমাদের আমি জানি কিন্তু এখন যে নতুন ব্যাংকগুলো এরা তো ভালোই পায়, এটা বছরে এক একজনে প্রায় 1 কোটি টাকার কাছে পায়। তাই নাকি স্যার হ্যাঁ, শুনলাম তো। লুক্রেটিভ বিজনেস তো স্যার লোকটা আচ্ছা স্যার আমার একটা জিনিস আসবে স্যার এবার তা শেখ হাসিনা নাকি শুনেছি স্যার বিভিন্ন বাইটারি আছে এটা আসলে কি স্যার এটা কি বলে তো স্যার একটু খোলাসা করুন বাড়ির ব্যাপারটা লন্ডনে উনি একটা বাড়িতে থাকে, কোথায় কোন জায়গায় স্যার লন্ডন শহরে কোন জায়গা আমি ঠিক জানি না, ওই এবারও ছিল, এজুয়ার রোড নাকি স্যার এটা আমি জানি। লন্ডন শহরে একটা বাড়ি ফ্ল্যাটে উনি লন্ডন তো এখন থাকে। স্যার লন্ডন তো কোন লন্ডনে সেন্ট্রাল লন্ডনে না একবারে
সেটা আমি গেলে তো বলতে পারতাম। না স্যার শোনেনি স্যার, আপনার তো আমি শুনছি যে উনি যে বাড়িটাতে থাকে স্যার এবারও ছিল, এই যে এবার আসার সময় সে বাড়িটা অনেকেই বলে তার নিজের বাড়ি। একটা জিনিস স্যার আপনি একটু বলেন আমাকে। উনি বলছেন যে ভাড়া একটু ভাড়া বাসা, তাই না? তাই না ভাড়া স্যার? বাসা করতেছে। তো স্যার ওদেশে কিন্তু স্যার এক্সপেন্সিভ ভেরি, আপনার কস্টলি, আপনার লাইফের স্ট্যান্ডার্ড স্যার সেখানে বাড়ি ভাড়া হাউস রেন্ট ভেরি হাই। সেখানে উনি বাড়ি ভাড়া বছরের পর বছর একই থাকবেন না, বাড়ি ভাড়া থাকবে, এটা এমন কেমন একটা যেন আপনার এই মানে তার যে বাড়ি নেই বা বাড়িটা কন্ট্রাডিক্ট করেন না স্যার। না, এটা ঠিক। আপনি আপনি যখন প্রয়োজন হবে তখন আপনি ভাড়া নেবেন, কিন্তু বললেই তো স্যার বাড়ি ভাড়া পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায় আপনি বলেন স্যার। তাহলে সারা বছর কি উনি ভাড়া পেয়ে যান? জি, আমার তো মনে হয় এটা না, ওনার নিজেরই বাড়ি হতে পারে। সেটা উনি বলেন, কিন্তু এটা তো সন্দেহ জায়গার কারণ। আপনাদের কি অনেক নেতা নেত্রীর মধ্যে আপনাদের যারা লিডার, আপনাদের যারা আমাদের নিজেরা তো কেউ কেউ মনে করে। যে এটা শেখ হাসিনার বাড়ি, তাই মনে করেন না স্যার? মনে করে। আরেকটা জিনিস আপনি স্যার নিউ ইয়র্ক কোন কি নাকি বিজনেস আছে নাকি স্যার? বিজনেসের বিষয় আমি জানি না, তবে নিউ ইয়র্কে ফ্লোরিডা তো ওনার মেয়ে যে বাড়িতে ওটা নাকি ওনার মেয়ে মানে কি? মেয়েকে মেয়ের নাম কি জানো স্যার? পুতুল, জামাইয়ের নাম কি জানো স্যার? আমার নাম মিঠু। মিতু। আচ্ছা স্যার, ওনার ছেলে তো জয়ের কথা শুনেছেন। জি, জয় নাকি কি কম্পিউটার বিজনেস আছে নাকি স্যার? সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের কাছে তো বড় চাকরি। চাকরি করে আবার আমি স্যার এই জিনিসটা তো কেমন একটা সিমিলার মনে হচ্ছে আমার। আমাদের কাছে তো বড় যে চাকরি করে। জয় বলছে চাকরি করে কি হয়েছে? আমার তো শুনেছি স্যার শেখ আর হাসিনা উনি তো মিটিংয়ে বক্তৃতা করেই বলে আমার ছেলেরা শিক্ষিত, ছেলে মেয়েরা শিক্ষিত আছে, এটা সত্যি কথা না, সবাই লেখাপড়া, সবাই চাকরি করে খায়। এটা তো উনি নিজেই আমরা তো শুনেছি স্যার ওয়াশিংটন ডিসিতে নাকি জয় কম্পিউটার বিজনেসে একটা বিশাল পরিমাণ টাকা ইনভেস্ট করেছে। আপনারা কি শুনেছেন কি এই বিষয়ে? কম্পিউটার বিজনেস সেখানে কম্পিউটার আইটি এই ধরনের বিজনেস করে থাকে। করতে পারে, আমেরিকাতে করা সবাই। আমেরিকার মতো জায়গায় স্যার সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে তারপর শেখ হাসিনার ছেলে, স্যার সে ক্লাউডটাও আছে, সবকিছু মিলাইয়া এই টাকাটা কোথায় গেল? জয় তো আর বিজনেস তো এখন তো রিসেন্টলি করছে, তার নিশ্চয়ই টাকা তার সে তো বয়সও কম, কতই বা বয়স হবে? তাকে আর কেউ না দিলে তো তার মা দিতে পারে। না স্যার জয়ের বয়স তার কত বলেন স্যার? খুব বেশি নেই, 26-27, 30-30 হবে। এই 30 বছরে সে এমন কি ওখানকার যে এত সে তার মিলিয়ন টাকা হয়ে গেল যে সে নিজেই ইনভেস্ট করতে পারবে। কতটা তারপর তার ওয়াইফ যেখানে বিয়ে হয়েছে তাও তত ধরে না, বোঝা না। আমার মনে হয় বাংলাদেশ সরকার এটা একটা ইনভেস্টিগেশন করতে পারে। পারে কি স্যার? মনে হয় আপনাদের মনে কি কোনো সন্দেহ আপনাদের নেতাকর্মীদের মনে হয় যে এত টাকা জয়? করবে না কেন? এখন তারেক রহমানের সম্পদ যদি বিদেশে আমরা খুঁজি, স্যার না, তারেক রহমান স্যার এটা করছেন না স্যার। তারেক রহমান আলাদা জিনিস, সে তো টাকা, আমি জয়ের কথা বলছি স্যার। না, জয়ের ব্যাপারেই আমি বলছি। না আপনি স্যার আরেকজনকে করা হয়েছে বলে তাকে করতে আমার কোনো কথা নেই স্যার, সে তো ইনোসেন্ট হতে পারে স্যার। সেটাই একটা লোক যদি ইনোসেন্টই হয়ে থাকে, স্যার তাই ইনভেস্টিগেট করলে তার ইনোসেন্সটা যখন সবাই বুঝবে, সেটা তার জন্যও ভালো। তা ঠিক স্যার। তা আপনারা কি পার্টির মধ্যে কেউ সিনিয়র লিডার বলেনি যে জয় রাজনীতি আসছে করছে, কিন্তু তারও টাকা পয়সা থাকতে পারে, যে হয়তো এখানকে টাকা গেছে, মানি ফ্লোটা এখান থেকে ফ্রম বাংলাদেশ টু ইউএসএ, এরকম কি কারোর মধ্যে এই ধরনের কোয়েশ্চেন বা কোয়েরি আসে? এটা সিনিয়র লিডাররা কেউ কখনো বলে না। ভয় বলেনি নাকি? কারণ মনে থাকলেও বলার সাহস নেই। আচ্ছা স্যার, আপনাদের সময় গণভবনটা তো হচ্ছে স্যার গভর্নমেন্ট প্রপার্টি, তাই না স্যার? তো এইটা আপনারা শেখ হাসিনা ওইটাকে একবারে নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছিলেন কেন? এটা দুটা বিল মতো হয়েছিল ক্যাবিনেটে। হ্যাঁ স্যার, কেন স্যার? এটা একটা হলো সিকিউরিটি বিল, আর একটা হচ্ছে
না ওইটা পরে আসছে স্যার, আগে গণভবনটা নিজের নামে করা। গণভবনটা। কি কারণে স্যার? কারণটা উনি একটু আনসেফ ফিল করছেন, আর ওনার তো এমনও তখন থাকার জায়গাটা, ওইটা তো ছোট একটা বাড়ি। এখন দেখেন প্রধানমন্ত্রী একটা বিশাল পদ, বিশাল পদ থেকে না প্রধানমন্ত্রী যখন থাকবেন তখন তো উনি বাড়ি পাবেন ওই ভবনকে। উনি ইচ্ছা করে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বিল্ডিং উনি নিতে পারেন। এখন ওই বাড়িটাতে ছিল 5 বছর, হয়তো একটা মোহ জেগে গেছে। তা ওই নীতি তারপরে কি আপনারা কি কনফিডেন্ট ছিলেন যে আপনারাই পাওয়ারে আসবেন আবার? হ্যাঁ, কনফিডেন্স তো ছিল। সেই কারণে কি এটা করেছেন যে আমরা পাওয়ারে যখন আসবোই তাহলে এই বাড়িটা একবারই হয়ে যাবে? হতে পারে। না আপনি একটা জিনিস স্যার বোঝেন স্যার, না আমি তো আপনাকে বললাম এই যে গাড়িতে আপনি ফ্ল্যাগ ব্যবহার করেন এগুলো কিন্তু স্যার আপনার না, এটা হচ্ছে জনগণের। আপনি কি মনে করেন স্যার? তা তো অবশ্যই। সবকিছু জনগণের। আপনি যে অনারিয়াম বা প্রধানমন্ত্রী হিসেবে পান বা স্টেট মিনিস্টার বা মিনিস্টার হিসেবে, এগুলো কিন্তু আপনারই জনগণের টাকা, তাই না স্যার? তো গণভবন তো আপনার না স্যার, গণভবন আপনার না, জিয়া উদ্যানও আপনার না, আমি মনে করি স্যার এগুলো তো জনগণের জিনিস। তা ওনার মাথায় কেন স্যার এটা আসলো যে অনারেবল দিলেন প্রাইম মিনিস্টারে যে এই গণভবনটা নিতে হবে? কে তাকে পোক করলো যে এটা আপনি নেন, এটা ভালো হবে? না ওনার নিজ থেকেই? না, উনি নিজ থেকে। ওই নিজ থেকেই? আমার তো মনে হয়। না এই ধরনের কোনো দৃষ্টান্ত কি পৃথিবীতে আছে যে একজন প্রধানমন্ত্রীর বাসভবন সেই প্রধানমন্ত্রী থাকাকালীন ব্যবহার করছে, এরপরে থাকবে না, তারপরেও তার নাম নিয়ে কিবরিয়া সাহেব ব্যাপারটা ক্যাবিনেটে উত্থাপন করছে। না কিবরিয়া সাহেব তো উদ্ধার করে তাকে, আই থিঙ্ক দ্যাট, আর কেউ ডিফার হবে না স্যার ওটাকে বাই পেশার উনি করেছেন। না অত ওনারা নেতৃত্ব করছে। না কিবরিয়া সাহেবের নিজ থেকেই এটা করেছেন, আপনার কি মনে আছে? না, কিবরিয়া সাহেব ও ধর্মের লোক তো না। আমি তো জানি কিবরিয়া সাহেব কিন্তু স্যার খুব নলেজেবল এবং স্যার ডিস্টিংগুইশ ভদ্রলোক। ইকোনমিক্স স্যার, কিন্তু তাই জানেন স্যার? ইকোনমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিগার সারা বিশ্বে তো তার কিন্তু সেও একজন পরিচিত। জাতীয় ইন্টারন্যাশনাল ফিগার, জি। হ্যাঁ, যাদের সিএসপি কিন্তু স্যার জি, উনি সেকেন্ড জীবনও হয়নি। সেটা আমি জানি। না যায়। তাহলে স্যার তার মতো লোক এই ধরনের শেখ হাসিনাকে পোক করবে, এই বিষয়ে আপনার কি মনে হয় স্যার? আমি এক কথায় আপনাকে শুধু এইটুকু বলি, ওই বাড়িটা ওনার নাম দরকার ছিল। এটা আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে, দলের মধ্যে কারা কারা বলছিল যে নেওয়ার দরকার না সিনিয়র লিডাররা সবাই। জিল্লুর রহমান, জিল্লুর রহমান না, জিল্লুর রহমানের সাথে আমার আলাপানি, তার জায়গায় তো ভাই আমাকে থেকে শুরু করে এটা নিয়ে এত বাড়াবাড়ি করা দরকার। আচ্ছা স্যার ওই সময় ওনাকে তো বাড়ি ওটা নিয়ে আপনারা পাশ করে নিলেন, আবার আরেকটা জিনিস স্যার, সেই রেহানাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল সম্ভবত ওই ধানমন্ডিতে। হ্যাঁ, ওরকম শেখ রেহানাকে বাড়ি দেওয়ার কি দরকার ছিল বলেন তো? শেখ রেহানা তো লন্ডনে সেটেল। ঢাকায় নাই বলে বোধহয় রাখা। না স্যার ঢাকায় নেই বলে ঢাকায় থাকতে হবে এখন আপনার স্যার বাড়ি মনে করে স্যার গোপালগঞ্জে সাপোজ বাড়ি নিতে হলে গোপালগঞ্জে একটা সরকারি বাড়ি দিতে হবে। সাপোজ আপনার কুমিল্লায় নোয়াখালী বাড়িতে নেই, তাহলে ওখানে সরকারি মনে করেন স্যার ওই বিভিন্ন বাড়ি পড়ে আছে, আপনাকে দিতে হবে। এটা নিয়ে কোনো রিপার্কেশন বা রিয়াকশন আপনার বাড়ির মধ্যে কি ছিল? দ্বিতীয় হলেও আমি নেবো কেন? না ওই সময় কি ছিল স্যার আপনাদের পার্টির মধ্যে যে কি এগুলো করছে এগুলো? আমি তো বললামই আপনাকে একটু। কোনো না সে এটা তো শেখ হাসিনার ব্যাপারে বললেন স্যার। না, হাসিনা হলে রেহানা হবে না কেন? সব তো একই। ও স্যার তারপরে স্যার আপনারা আরেকটা ওই সময় একটা স্পেশাল পাওয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করে নিয়েছিলেন যে জাতির জনককে সন্তানেরা যে ওই প্রোটেকশন এসএসএফ এর পিজিআই এর প্রোটেকশন পাবে, একটা বিল মনে পাস করেছিলেন তাই না স্যার? জি, কেন স্যার এটা কার মাথা থেকে আসলো? এটা এই ব্যাপারটা বোধহয় সামারটা আমাদের টোটো সামারটা আর এরা একটু না নাসির সাহেব? জি, নাসির সাহেবের ভূমিকা ছিল নাকি এখানে? নাসির সাহেব না, নাসিম নাসিম সাহেব বলছি। ছিল স্যার। ওনারা এত ইন্টারেস্টেড কেন? ওই খুশি করে। এটার বিষয়ে আপনাদের পার্টিতে কোনো ক্রিটিসাইজ হয়নি খুশি, প্রচুর খুশি, কর্মী লেভেলও আলোচনা হয়েছে। যেটা ঠিক করছে না? না। আচ্ছা স্যার বলেন তো স্যার আপনাদের যে বাদল রায়টা কে ছিল স্যার? বাদল রায় তো আমি যে একটা খুব ভালো আমি কিন্তু স্যার আপনি কোন দল সাপোর্ট করেন স্যার ফুটবল খেলায়? বলে আমি তো মন্ত্রী হিসেবে কোনো দল support না না করি স্যার এমনি স্যার ছাত্র জীবনে কোন দল সাপোর্ট করতে বলেন স্যার?
আমার খেলাধুলা কিন্তু কোনো রাজনীতি নেই। আবাহনীর প্রতি একটা দুর্বলতা ছিল। মানে শেখ কামালের কারণে না না, আবাহনী একটা মডার্ন দল। বাদলাই তো মোহামেডান আমি খেলতাম না খেলাধুলা, অত ইন্টারেস্টেড ছিলাম না না। স্যার, একটা জিনিস দেখেন, বাংলাদেশে যখন খেলাধুলা হয় স্যার, ক্রিকেটে স্যার, পাকিস্তান আমাদের বিরুদ্ধে করছে না? আমি আসলে ক্রিকেট খেলাটাই বেশি না স্যার, আপনি যখন ইন্ডিয়া পাকিস্তান খেলায় আপনি দেখবেন স্যার, ম্যাক্সিমাম আমি দেখেছি স্যার, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগের অনেক লোকই ম্যাক্সিমাম সাপোর্ট করে কিন্তু পাকিস্তান, বিএনপির তাই। এটা কিন্তু স্যার ওই রাজনীতি না, খেলাধুলা একটা আলাদা জিনিস, তাই না স্যার? না, আমাদের রাজ্যে ওই মোহামেডান আছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না স্যার, এটা মোহামেডান আওয়ামী লীগ সেটা কোনো ব্যাপার না স্যার। মোহামেডান করলে যে বিএনপি হয়ে যাবে আর আওয়ামী লীগ করলে আমি যে যখন মন্ত্রী ছিলাম, স্যার, আমরা ফারুক সাহেবকে জিজ্ঞেস করেন মোহামেডানকে আমি কত সাহায্য করছি। স্যার এই বাদলাই তো মোহামেডানের প্লেয়ার ছিল মনে হয়। মোহামেডান এ শেখ হাসিনা কি কিভাবে টাকা দিত আপনাকে, নাকি টাকা পয়সা দিতেছে? ও প্রত্যেকে টাকা দিবে। তো এর কি ভূমিকা ছিল স্যার টাকা পয়সা কালেকশন করার ব্যাপারে? না, ও টাকা পয়সা কালেকশন করার ব্যাপারে তো ওর কোনো, ও মোহামেডান করতো এবং মোহামেডানের ক্ষমতার সময় ওখানে ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তি ছিল। ফুটবল আর ক্রিকেটে একটা দ্বন্দ্ব ছিল। আচ্ছা, দ্বন্দ্ব থাকার কারণে এরা ক্রিকেটটা তো, এই দ্বন্দ্বটা হয়ে গেছে সাবরের সাথে, হারুন বাদল এদের সাথে। তো এখানে আমি যেহেতু ক্রিকেটটা এগিয়ে যাচ্ছিল, স্যার আপনার সময় তো আমি ক্রিকেটকে হেল্পটা করতাম বেশি, ক্রিকেটের দিকে আমি তাকাইতাম, যেহেতু ক্রিকেটটা বিশ্বকাপে চলে গেছে। স্যার তো আমরা এফার্টও দিছি ক্রিকেটের পিছনে। আমার শুনেছি টাকা পয়সার একটা ব্যাপার ছিল। কিন্তু যেহেতু ক্রিকেটের ব্যাপারটা, আমার কথাটা শেষ করি, স্যার বলো স্যার, প্লিজ স্যার, স্যার স্যার। যেহেতু ক্রিকেটের ব্যাপারটা আমি একটু ফেভার করতাম ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে, সেখানে ফুটবল এটাকে সহ্য করতে পারে। বাদল হারুন এরা তো, এদের সাথে আমার রিলেশনও ভালো, এরা তো মিছিল পর্যন্ত করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সামনে, মিছিল পর্যন্ত করেছে আমাদের। আরেকটা ছিল ইউসুফ জামিল, এটা কি স্যার? ইউসুফ জামিল বাবু তো এখানকার না, ও তো কুমিল্লা। এই প্রশ্নটা আমাকে কালকেও করা হয়েছে। ও তো কুমিল্লা স্পোর্টসের সেক্রেটারি। এরা নাকি স্যার আপনাকে টাকা পয়সা দিয়েছে, তা শুনুন। এই কথাটা শোনা যায়, আপনারা ওদেরকে ডেকে জিজ্ঞেস করেন। আমি এদের থেকে, ইউসুফ জামিল বাবু বা বাদল, এদের থেকে আমি কি কেন। আচ্ছা স্যার, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি। এই জন্য মাঝে মাঝে কষ্ট লাগে যে রাজনীতিটা কেন করলাম, কেন ক্ষমতায় গেলাম। না, ক্ষমতা যার দোষের কিছু না, আমি এই দেশে যে খেলাধুলার এত বড় জায়গা নিলাম, এইটার প্রশংসাটা পাই না। হ্যাঁ স্যার, আপনি এই যে কোথায় ইউসুফ জামিল বাবু, এই কি টাকা দিবে আমার, এই টাকা দিয়ে কিনবো, তাহলে আজ আমার এই অবস্থা থাকে, আপনি বলেন আচ্ছা স্যার, আমার আজ কি আছে। আপনার যে বাড়ি আছে স্যার, একটা ব্যাংক ইকুইটি এফডিআর আছে স্যার। হ্যাঁ, তো বাড়িটা তো 1050 ফিটের, আপনার জানেন স্যার এইটু, এটা ঢাকা শহরে যে কোনো লোক, কত লোকের আছে। তা আছে স্যার, সত্যি কথা, এটা অস্বীকার করার উপায় নেই স্যার। আমি এইসব কারণে খুব কষ্ট পাই না। না স্যার, আসলে বুঝতে পারছি, সবাই আপনাকে এই বিষয়টি নিয়ে হাট করে। বিশ্বাস করেন, কষ্ট পাই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস বলেন স্যার, আমরা আবার কালকের যে পরশুদিন ফিরে আসবো, তার আগে এগুলো শেষ করে নিই স্যার। 2001 সালে যে আপনার সেট আপটা, যে লতিফুর রহমানকে আপনারা জাস্টিস বানালেন, এম এ সাহিদকে আপনারা স্যার চিফ ইলেকশন কমিশনার বানালেন, শফির রহমানকে ইসি বানালেন, এটি কি সত্যি না স্যার? এটা তো একটা প্রি প্ল্যান, যে ইলেকশনে আপনাদের সুবিধা পাওয়ার জন্য, পরবর্তী ইলেকশনে, তাই তো স্যার? কিন্তু কিন্তু এরা কেউ করে না। না না, সেটা পরে গেল, কিন্তু আপনাদের ওটা তো স্যার মেনে নিল, বিএনপি তো মেনে নিল না স্যার? বিএনপি প্রথমে কিছু দু এক কথা বললো, পরে মেনে নিয়েছে। না, ওটা তো বলবেই স্যার, তাদের স্ট্যাম্প করাতে হবে না জনগণের সামনে। না, মেনে নিয়েছে। যে আপনারা স্যার, ওনারা যখন এটা করলো, আপনারা মানলেন না কেন এই সময়? ওনারা যখন করলেন স্যার, তখন ওনাদের এই সময় আপনারা মানলেন না কেন? না, আমরা যেটা, আমাদের বিষয়টা তো লতিফ সাহেব তো স্বাভাবিকভাবে আসছে, শাহাবুদ্দিন সাহেব, আমরা যেটা, আমাদের তো ইয়াজউদ্দিন সাহেবের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, যেহেতু পার্লামেন্টের নিয়ম অনুযায়ী। আচ্ছা, কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টা হলেন, প্রধান উপদেষ্টা হয়ে একটা একতরফা ভূমিকা পালন করতে লাগলেন, সেটা নিয়ে আমাদের আপত্তি ছিল। আর
বিচারপতি আহসানের স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টা হওয়ার কথা, কিন্তু বিচারপতি আহসানকে যেভাবে তার বয়সটা বাড়ানো হয়েছে এবং এটা ঠিক করেন। তার বয়স বাড়ানোর জন্য অন্যান্য বিচারপতি তো সেই বিষয়টাই মনে করিয়ে দেয় যে এখানে সে নিরপেক্ষ থাকবে না, সেজন্যই তাকে করা হয়েছে। বিচারপতি যে উনি তাদের দলের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। না স্যার, উনি যদি কি যেন নাম বিচারপতি যার কথা বলেন, উনি যদি থাকতেন চিফ অ্যাডভাইজার, আসলে কি স্যার আমার কাছে এখন যেটা মনে হয় স্যার সেটা হলো বিচারপতি কেরাম হাসান থাকলে বোধহয় প্রবলেমটা হতো স্যার? না, আসলে আসলে কি- তার বিরুদ্ধে অনেক কথা বিরোধী দল বলছে, বলার কারণে লোকটা ভয়ে ভয়ে নিরপেক্ষ থাকে। আমি তো সেটাই বলতে স্যার, থাকলে আমি আমার পার্সোনাল অপিনিয়ন, না স্যার, আমি কিন্তু অনেস্টলি বলি না স্যার, আপনি স্যার এটাতে থাকতো না এমনি, তো উনি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ কি বিএনপির পক্ষে কাজ করতে পারতেন? না বুঝলাম না। কি আমার তো মনে হয় আপনার যখন গ্রাসরুট লেভেলে, যে ডিস্ট্রিক্ট লেভেলে বিশেষ করে, ওখানে প্রত্যেক ভোটার সেন্টারে তো আপনার এজেন্ট তো থাকে, সব দুই দলই থাকবে। সেখানে তো স্যার আমাদের মনে হয় যে সেখানে কি হবে স্যার আপনার ম্যানিপুলেট করবে? ইনিশিয়াল রেজাল্ট কি স্যার পাঠিয়ে দিতে পারতো স্যার তারা? শুনুন, ওই যে একটা কথা আছে না, স্যার ওই আমাদের ওই এ আমার এ তোমার পাপ বিধাতার পক্ষে দাও। এখন তো স্যার, এখন তো আপনারা কাহারে করিবে দোষ, কাহারে করিবে রোল, কাহারে স্যার, আপনি তো লিখে নিজের কবিতা বললেন না স্যার? না, এটা বড় কবির কবিতা। আচ্ছা, না স্যার, এখন তো মনে করেন এটা করে স্যার, এখন তো আপনার যে জালে পড়ে গেছে স্যার, তাই না স্যার? যাও তো করে দিছে। আপনারা কি পরে আপনাদের মধ্যে এটা হয়নি যে আমরা ভুল কাজ করলাম, বিএনপি তো করলেন? এইসব নিয়ে কত আলোচনা জেলের মধ্যে হচ্ছে, দুই পার্টির মধ্যে না স্যার? নিজেদের মধ্যে। ওখানে সবাই মনে করতেছে নিজেরা যদি জেলখানায় এসে যে সম্পর্কটা ছিল, এটা যদি এই ইন্টারাকশনটা থাকলে হয়তো মাহমুদ কি জানো যে ওকে হয়তো চিফ জাস্টিস বানাতো না, চিফ অ্যাডভাইজার না বানাতো। না, আমার মনে হয় যে আপনাদের দুই দলের মধ্যে যদি এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেও গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতো, মিউচুয়ালি, তাহলে তো স্যার এটা না, হতো এটা না। হলো না। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করে লাভ নেই, এটা আর হবে না। আপনারা ইউ আর থিঙ্কিং অ্যাফ্রেশ করেন, স্যার আমরা দূর থেকে যদি পারি সহযোগিতা করার আমরা করব। স্যার আপনি কি তো খাচ্ছেন না কিছু স্যার? নাম খেয়েছি, স্যার খান স্যার। জি আমি খেয়েছি। না স্যার খেয়ে নেন। ভাত খেয়েছি তো কিছুক্ষণ আগে। নমিনেশন বাজেট কি বলুন স্যার? আচ্ছা আমি একটু পরে আসছি একটু। 2001 সালে যে নমিনেশন, স্যার এক স্যার, আমি এটা একটু পরে আসছি। আচ্ছা স্যার, আপনি যে বলছেন শেখ হাসিনাকে চাঁদা, এই বিষয়টা আবার একটু বলতে স্যার। ওই যে শেখ হাসিনাকে যারা চাঁদা দিতেন, কারা কারা শেখ হাসিনার পক্ষে ডোনেশন কালেক্ট করতেন, কারা ওনাকে দিতেন, এটি একটু বলবেন স্যার? এটা তো কাজকারগুল্লা, তারপরে সেখানে আলাউদ্দিন হাসান। আলাউদ্দিন আসিফ তো ব্যবসায়ী, বিজনেসম্যান নয়। বিজনেসম্যান না হলেও উনি সে তার ওনার এপিএস, সেখানে তার একটা advantage। উনি বিরোধী দলের নেতা হিসাবে ওনার তারপরে সরকারি এপিএস। আর স্যার সৈয়দ আবুল হোসেন। স্যার এক মিনিট স্যার, আমি একটু
যে আবার একটু বলেন স্যার। বিষয় কিন্তু এটা জলিল সাহেব, সাবের, আসাদুজ্জামান নূর, এরা এদিকে এরা নাকি সেটা পলিটিক করছে। না আপনি কালকে বলেছিলেন যে স্যার বিএনপি একটা আবহাওয়া ছিল মনে হয়। আবহাওয়া নামটা শোনা গেছে, তারপরে ওখানে যে বিষয়টা ছিল যে প্রশিক্ষার ফারুক আহমেদ, কালী ফারুক, উনি কাজী ফারুক আহমেদ, উনি 10 লাখ লোক আনবে, জলিল ভাই যেটা ওপেনলি বলছে। এবং মুক্তিযোদ্ধা সংসদের আব্দুল্লাহ আহাদ চৌধুরী, উনি কি সভাপতি উনি ছিলেন? 5 লাখ, জি উনি 5 লাখ অধ্যক্ষ, লোক অধ্যক্ষ। আনবেন। আর বদরুদ্দিজা চৌধুরী, মান্নান, নজর মান্নান, মাহিবী চৌধুরী, এরা বিএনপি 70 জন লোককে ডিফেক্ট করাবে। ডিপেন্ড করবেন সাথে এই যে এমনি এমনি করাবেন না টাকা না, সেটা মান্নান সাহেব দায়িত্ব নিয়েছে টাকা, কত টাকা একটা এমপির পিছনে খরচ সে করে? যেটাই লাগে উনি দিবে বলছে। তো ওটা জল সাহেবকে বলছে ওটা নিয়ে আপনার ভাবতে হবে। আর শেখ হাসিনা কি কিছু জানেন না? হ্যাঁ, জানবে না এই মিটিং শেখ হাসিনার বাসায় কবে হবে? কবেটা আমি বলতে পারবো না, তবে এসব প্ল্যানগুলো নিয়ে জলিল সাহেব বা সাবের এবং নূর নেত্রীর সাথে বসতেন না। আচ্ছা স্যার একটা জানি যুব আপনার যে আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের বিভিন্ন স্যার আপনি একটু বলেন যে আওয়ামী লীগের কর্মসূচিতে প্রশিক্ষা লোকরা 8টা পয়েন্ট থাকতো, এর কোঅর্ডিনেটরটা কে ছিল স্যার আপনাদের দলের পক্ষ থেকে? প্রশিকার সাথে যোগাযোগটা আমাদের সেক্রেটারি সাহেব করেছে। কে কে করতো কে স্যার এটা? প্রশিকা ফারুক সাহেব ডিরেক্টলি আমাদের সেক্রেটারি সাহেবের সাথে যোগাযোগ করতো, আর নিচের দিকে তার সাথে যোগাযোগটা ছিল মেইনলি আসাদুজ্জামান। তো মানে কোঅর্ডিনেটর দুইজন ছিল, জলিল আর জলিল তো সেক্রেটারি। ম্যাক্সিমাম যে লোক আনা নিয়ে তাদের খরচ টরচ কে দিত? প্রশিকাই স্যার? না, প্রশিক্ষকটা প্রশিক্ষক। তারপরে স্যার একটা জিনিস, ওই যে আপনার যে যুব মহিলা লীগের সেক্রেটারি যে আপনি বলছিলেন কালকে, তুহিন নামক একটা মানে যুব লীগের একটা কর্মী ছিল মনে হয় স্যার, জি, এটা মিরপুর। মেহেরপুর। এই যে পুলিশের যে সংকল্প একটা সিন ক্রিয়েট করতেছে এটা, এগুলা আসলে মিডিয়া ক্রেজ। কে করতে মিডিয়াটা? ওরা মিডিয়া তো এসব তোলার জন্যই ব্যস্ত থাকে। না তা করতো, কিন্তু লিডারটা কে ছিল? এই পোক করতো কে এই তুহিনকে? তুহিনের মূল নেত্রী হচ্ছে ওই অপু। তারপরে স্যার আপনার আরেকটা সোনালি একটা ছিল। শোনাই তো স্যার ইনডিসেন্ট সিন করতো, কোনোটাই ইংলিশে তাই না স্যার? ও কি নাজমা আক্তার না অপুকে? না, ওর সাথে ও নাজমার সাথে না। আর মিডিয়ার এগুলো স্যার কাদের আপনাকে ম্যানেজ করে রাখতেন যে এরা মিডিয়া ওদের সাথে যোগাযোগ, মিডিয়া ওরাই যোগাযোগ করতো, হরতাল আন্দোলন সব মিডিয়া নেই থাকতো, ওরাই টেলিফোন করে আনে যে এনে একটা ঝামেলা হচ্ছে। বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ স্যার আমি শুনতে স্যার আরেকটা জিনিস, সেখানে নেতৃত্ব আপনি সবসময় বলে আসছেন যে নেত্রীর কনসেন্ট ছাড়া আমাদের অবরোধ যাই কিছু ঘটনা হয় না। তো এখানে শেখ হাসিনার কি ভূমিকা ছিল? এটা আমি কালকেও বলছি, নেত্রী প্রথম এই বিষয়গুলোকে খুব অনেকটা কষ্ট হয়ে দিত এগুলো নিয়ে। পরে যখন অনেকে এসে ওনাকে বলা আরম্ভ করলো, অনেক কারণ, মতিয়া চৌধুরী থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতা, যে এরা তো আমাদের ডুবেছে, সিনিয়র নেতারা। তারপরে নেত্রী ও কুকিলা নাজমাকে ডেকে বলছে এই দুটা মেয়েকে হরতাল আন্দোলনে নামাই দেবে। স্যার এটা যা সত্য। আচ্ছা স্যার একটা জিনিস, গার্মেন্টস সেক্টরে যে আপনার
যে এনার কি জমা, এটা একটু বলেন তো স্যার। গার্মেন্টস সেক্টরের বিষয়টা তো আমি আপনি বলেছেন স্যার এর আগে। যেটা বারবার বলেছি। স্যার এটা আসলে স্যার আমাদের বুঝতে পারেন তো স্যার, এটা আসলে আমাদের ওই আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফিসাররা শুনতে চাইছে, এক এক অফিসার এখানে এসে না বসে। আপনারা শুনতে চাইলে আমি তো অবশ্যই বলবো। স্যার এটা বলেন না স্যার। এটার উদ্দেশ্য কি ছিল এবং এটার পিছনে যারা ছিল একটু বলেন। এইটা তো আন্দোলনের সময় তো একটা উদ্দেশ্য থাকে। আন্দোলনের সময় যে একটা সেক্টরে শ্রমিক সেক্টরটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। না স্যার, এখানে এখানে মেইনলি অবরোধের যে সময় যে গার্মেন্টসের সমস্যাটা সৃষ্টি হয়, গার্মেন্টসের যেটা মালিকরা ছিল, গার্মেন্টসের যে বিজিএম ইয়ার বিকেএম, এদের সাথে যোগাযোগটা ছিল মূলত আমাদের পার্টিজান সেক্রেটারি হিসাবে। আর এখানে নিচের দিকে আক্তারুজ্জামান একটা দায়িত্ব পালন করতো, ও যে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি ডাকসু বিবি ছিল। এর বাড়ি কোথায় স্যার? তারপরে মাহমুদুর রহমান মান্না, যেহেতু গার্মেন্টসে ছিল, কাজে মালিকদের সাথে যোগাযোগটা মান্না একটা ভূমিকা। আক্তারুজ্জামানের বাড়ি কোথায়? কালীগঞ্জ এমপি ছিল 96। না, আটটা আক্তারুজ্জামান ছিল না চিটাগাং আপনাদের? না না, ওই তো আক্তারুজ্জামান ভবন। এই সেই আক্তারুজ্জামান? না, ও হ্যাঁ হ্যাঁ। এ তারপরে ওই সাভারের মুরাজ্জম, তারপরে টঙ্গীতে আজমতুল্লাহ, ওই যে পৌরসভার চেয়ারম্যান, গাজীপুরে মুজাম্মেল পৌরসভার চেয়ারম্যান, মিরপুরে কামাল মজুমদার, এই লোকগুলোই মূলত ছিল। আরো ছিল স্যার অসীম কুমার উকিল। আরেকটা নাম অসীম কুমারও কিন্তু জলবের সাথে সবসময় চলাফেরা করতো এবং কোনো মিটিং হলে এসে ওখানে বসে থাকতো। আচ্ছা, তারপরে আরেকটা নাম বলেছেন স্যার, রায় রমেশটা কি নাম? আর রায় রমেশ হলো শ্রমিক লীগের সেক্রেটারি। উনি ছিলেন স্যার? কাজে যেহেতু শ্রমিক লীগের ব্যাপার সে তো থাকে। তারপর আবার বলছেন যে সবার পরিষদ চেয়ারম্যান ইমন। জি, ও সাবেক চেয়ারম্যান। তারপর আরো বলেছিলেন স্যার আপনি হাসিনাউদ্দৌলা। হাসিনাউদ্দৌলা তো সাভার থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এরা এরা কোথায় মিটিং করেছে যে এই গার্মেন্ট সেক্টরে ক্রস করতে হবে? তারা ওখানে তাদের নিজস্ব এলাকা অত মিটিং ক্ষুদ্র তো হয়েছে, কিন্তু এখানে তারা জলিবের বাসায় বসছে। এই বিষয়টি নিয়ে পুতিনে 2 একবার বসছে বলে আমি জানি। আর বিদেশি কারা ছিল স্যার এখানে? বিদেশি না, একটা মহিলা একসময় বামপন্থী ছাত্র রাজনীতি করতো, এর নামটা খুব মোশরেকা মিশু? হ্যাঁ, মিশু। মোশরেক মিশু কিন্তু এখানে একটা প্রবলেম। কোন পার্টি? এই মেয়েটার সাথে যদি আপনারা আলাপ করেন তাহলে গার্মেন্টসের টোটাল ব্যাপার। মোশরেকা মিশুটা কোন পার্টি স্যার জানেন? একসময় ছাত্র ইউনিয়ন করতো, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, ছাত্রমন্ত্রী। ও কিন্তু ছোটখাটো নেত্রী ছিল, সারা দেশের প্রেসিডেন্ট ছিল। এই মিশুকে এখন কি রাশেদ খান মেননের না ওই মেননবাদের সাথে একটু সম্পর্ক আছে। না আপনার এর সাথে যে ওই হাসান ওই ইনুর তলে কেন জানেন? না, এনু না, জাসদ মেননের তলে না স্যার? মেননদের সাথে। এও ছিল ওই মিটিং এ? না, এ আমাদের মিটিং আসতো না, ও আবার আওয়ামী লীগ দেখতে পারে। এই আবার এ মানে জানে না স্যার এই যে ক্রস, এই যে ও ক্রস। টোটাল ব্যাপারটা আপনি ওর সাথে আলাপ করলে সব পেয়ে যাবেন। না স্যার বললাম, কিন্তু জলিল সাহেব জানতেন, হ্যাঁ, কিন্তু নেত্রী জানতেন না এই বিষয়টা? জলি সাহেব জানতেন মানে নেত্রীর সাথে আলাপ না করি জলি সাহেব কাজ করবে। যখন জলি সাহেবের জায়গায় যদি আমি দেখতাম, হ্যাঁ। আমিও নেত্রীর সাথে আলাপ করতাম অবশ্যই। এই ক্ষেত্রে স্যার এই বাইরে নাকি শোনা যায় যে ইন্ডিয়া শ্রীলঙ্কার নাকি এর সাথে একটা মিটিং হয়েছে? না, এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা বিষয়টা কি হয়েছে আমি বলি। ইন্ডিয়া শ্রীলঙ্কার ব্যাপারটা নেত্রীর সাথে একদিন বিজিএমই নেতারা দেখা করতে আসছে ওই সময়, হ্যাঁ স্যার। যে তাদের গার্মেন্টস গুলা অনেকে কান্নাকাটিও করছে। কোথায় দেখা করতে আসছে? সুদা সদনে? সুদা সালাম মুর্শিদি টুর্শিদি সব আর কি, নেতারা আনিসল কালাম সবাই আসছে, পারভেজ এখন যে আছে বিজিএম। হ্যাঁ স্যার। তারা একটা কথা বলছে যে আমাদের সালাম মুর্শিদি প্রত্যেকে 2-4 মিনিট করে বলছে, তো ওদের নেতারা এবং সালাম মুর্শিদি যখন বক্তব্য দেয় তখন আমি শুনেছি সালাম মুর্শিদি বলতেছিল যে আজকে গার্মেন্টস এইসব বিপর্যয় সৃষ্টি করার জন্য আমাদের প্রতিবেশী 2-1টা দেশও
খুবই সালাম মসজিদ আপনারা দলে সচেষ্ট। সালাম মুর্শিদি একসময় আবাহনীর মোহামেডানের ক্যাপ্টেন ছিল, জাতীয় দলেরও ক্যাপ্টেন ছিল। আচ্ছা। এখন ইয়ের খুব বিরাট ব্যথা কিসের স্যার? ওই গার্মেন্টস, এই কোন পার্টি এখন আমাদের? ওগুলো সাপোর্ট করে দিয়ে। ও, তো ওরা ওই দল বেঁধে সব বিএনপি আওয়ামী লীগ সবই আছে ওখানে, আচ্ছা সবাই মিলেই আসছে, গার্মেন্টসের স্বার্থে আসছে। তো তারা বললো যে আমাদের যে ফ্লারিশিং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটাকে ডিএস্টাবলাইজ করার জন্য প্রতিবেশী দু একটা দেশও এখানে তাদেরও হাত আছে বলে আমরা মনে করতেছি। তখন আপনাদের নেতৃবৃন্দ কি বলছিলেন? তো আমাদের মধ্যে যে একজন জিজ্ঞাসা করছে কারা, তো কয় এটা চিন্তা করে দেখ। তা আমি বাইরে আসে আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, সালাম কারা বুঝেলা এটা? তো সালাম বলতেছে আমার তো মনে হয় ইন্ডিয়া, শ্রীলঙ্কা এরা চায় না আমাদের গার্মেন্টস আগিয়ে যাও। আচ্ছা, তার মানে এটা ভেক কথা বলছে সে। কে- তবে না জানেই বলছে স্যার নাকি? না, এরা তো গার্মেন্টস এর লিডার, এরা অত মনে করতে পারে, এরা অত বুঝতেও পারে, এদের তো জানার কথা অনেক কিছু। এরা বলতেছিল যে এরা বোধহয় জেলাসি থেকে আমাদের গার্মেন্টস এত আগাচ্ছে এটা না স্যার, তখন আপনাদের সাথে মানে গভর্নমেন্টকে আনসিট করার মতো কোনো এ ছিল না, তাই তো স্যার? তা সুতরাং আপনারা গার্মেন্টস এটাকে বেছে নিয়েছিলেন। সেখান থেকে অত একটা সুযোগ নেওয়ার ইয়ে তো ছিল। আচ্ছা স্যার, আপনি এখন একটু রেস্ট করেন, আমরা আবার পরে আসবো স্যার। আপনি স্যার এই ফ্রুটসগুলো খান স্যার। আমরা না, স্যার আমি fruits, হ্যাঁ, fruits আমরা একটা লাঞ্চ খান। লাঞ্চটা